হ্যালো স্টুডেন্টস, ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আজকে চলতরিতের পার্ট 2 এর যে ক্লাস সেটাতে অনেক স্বাগতম জানাচ্ছি। যারা ক্লাসটি করনি অর্থাৎ পার্ট 1 যারা করনি তাদেরকে বলবো যে পার্ট 1 করে তারপর হচ্ছে এই ক্লাসটা করো, তা না হলে আজকে যা পড়াবো তার কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? সুতরাং এর আগের পার্টে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক পড়েছিলাম, আজকে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টপিক পড়বো। প্রথমটা হচ্ছে রোধ। আমরা গত ক্লাসে বলেছিলাম যে এ বি এটা একটা কি, এটা একটা পরিবাহী, এবং পরিবাহীর ভেতর দিয়ে আমার চার্জ যায় এবং একক সময়ে যে পরিমাণ চার্জ যায় সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। অর্থাৎ এই পরিবাহীর ভেতর দিয়ে আমার তড়িৎ প্রবাহিত হয়। আর তড়িৎ প্রবাহ মানে কিন্তু ইলেকট্রনের প্রবাহ, এটাও আমরা জানি। তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ এখন আমরা একটু খেয়াল করলে বুঝবো যে যখন এই তার দিয়ে আমার ইলেকট্রন গুলো যাবে তখন সে একটা বাধা ফেস করতে হবে তাকে। চিন্তা করো, আমার একটা তার, ঠিক আছে, একটা তার, কিন্তু এটা যদি লোহার তার হয় তাহলে এর ভেতরে কিন্তু এইভাবে অনেক ফেরাস হচ্ছে একে অপরের সাথে এইভাবে কানেক্টেড, ঠিক আছে? ফেরাস তো এইভাবেই থাকে, আমরা পড়ে আসছি কেমিস্ট্রিতে। তাহলে এইভাবে অনেক ফেরাস একে অপরের সাথে থাকে এবং যে ইলেকট্রন গুলো আমার বিদ্যুৎ পরিবহন করছে তারা হচ্ছে এই ইলেকট্রন এই ফেরাসের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো দিয়ে তারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায়। এটাকেই তো আমরা বলি ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে? অর্থাৎ এই পরিবাহীর ভেতর দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় কিন্তু সে একটা রোধ ফেস করে। রোধ মানে হচ্ছে বাধা। সে এই পথ দিয়ে যাওয়ার সময় একটা বাধা ফেস করে। এই ফেরাস যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু এই মধ্যেকার জায়গাটা কমে যায়, তখন কিন্তু বাধাটা বেশি। তাহলে এইরকম বাধা ফেস করে, এটাকে আমরা কি বলি? রোধ বলি, ঠিক আছে? তাহলে আমরা রোধের সংজ্ঞাটা একটু জেনে নিই, ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসে। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় বা ইলেকট্রন প্রবাহিত হয় তখন পরিবাহীর মধ্যকার অণু পরমাণুর সাথে ইলেকট্রন সংঘর্ষে লিপ্ত হয়। ওই যে বলেছিলাম আমার একটা ইলেকট্রন যখন এই ফেরাসের ফাঁকে ফাঁক দিয়ে যাবে তখন কিন্তু এদের সাথে সে সংঘর্ষে লিপ্ত হবে, তারা একে অপরের সাথে লিপ্ত হবে সংঘর্ষে। তাহলে সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে ইলেকট্রন গুলোর গতি বাধাগ্রস্ত হয়। পরিবাহীর এই ধর্মকে রোধ বলে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, তোমরা বই থেকে দেখে নাও বা ভিডিওটা রিভাইন্ড করে দেখে নাও, এটা আসতে পারে। আমরা কিন্তু রোধকে আমরা জানি আর দিয়ে লেখে। আর এর একটা সূত্র কিন্তু আমরা এর আগের ক্লাসেই পেয়ে গিয়েছিলাম। সূত্রটা ছিল ওহমের সূত্র V = IR, ঠিক আছে? এই যে আর বের করা, আর আমরা জানি আর বের করা হয় হচ্ছে V/I। এটাই তো আমার আর বের করার সূত্র, তাই না? এবং ওই ক্লাসে কিন্তু আমরা এটাও জেনেছিলাম যে রোধের একক হচ্ছে ওহম, ঠিক আছে? এবং রোধের বিপরীত যে রাশিটা, রোধের ঠিক উল্টা যে রাশিটা, ওটাকে কি বলে? এটাকে পরিবাহিতা বলে। আমরা জানি পরিবাহিতা G = 1/R। এগুলো আমাদের এই পড়াশোনাতেও লাগবে, ঠিক আছে? এখন আমরা বলবো রোধের নির্ভরশীলতা। একটা রোধ, কোন একটা পরিবাহীর রোধ কম হবে না বেশি হবে, কেমন হবে, এটা নির্ভর করে আমার পরিবাহীর কিছু ধর্মের উপর, পরিবাহীর কিছু প্রপার্টির উপর এটা নির্ভর করে। আমরা একটা একটা করে দেখি। প্রথমটা হচ্ছে রোধ প্রপোর্শনাল টু L। এখানে L বলতে বোঝাচ্ছি পরিবাহীর দৈর্ঘ্য, ঠিক আছে? অর্থাৎ দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্কটা কি? সমানুপাতিক। দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। তুমি চিন্তা করো যে এইটা হচ্ছে একটা তার, এটা হচ্ছে একটা তার, ঠিক আছে? এটার ভেতর দিয়ে যখন আমার ইলেকট্রন প্রবাহটা হবে তখন কিন্তু সে এখান থেকে এইটুকু যাবে, তার কাজ শেষ। এইটুকুর মধ্যে যতগুলা পরমাণু অণু আছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে? রোধ একটা ফেস করবে। কিন্তু এই তারের মধ্য দিয়ে যাওয়ার সময় কিন্তু এই তারের যেটুকু আসছিল এইটুকু আসার পরও কিন্তু আরো এইটুকু পথ তাকে যাইতে হবে। এইটুকু পথে আরো যারা পরমাণু অণু আছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হবে। তাহলে এইটা কিন্তু এক্সট্রা এই তারের তুলনায়, ঠিক আছে? এই কারণে আমরা বলি যে যখন দৈর্ঘ্য বেশি থাকে তখন তার রোধটা বেশি থাকে, কারণ অনেক বেশি পরমাণু অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হতে হয়। এই কারণে এটাকে দৈর্ঘ্য সূত্রও বলে অনেক বইয়ে, যে আমার দৈর্ঘ্য যখন বেশি হবে আমার রোধও বেশি হবে। অর্থাৎ রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, ঠিক আছে? দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রোধ ব্যস্তানুপাতিক হচ্ছে 1/A। A মানে হচ্ছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
চিন্তা করো এটা একটা তার, ঠিক আছে, এটা একটা তার, আমরা জানি তার তেমনই হয়। তারকে যদি আমি এইভাবে কাটি, এটাকে আমি বলবো আমি তারকে প্রস্থচ্ছেদ করলাম। আমরা জানি এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে প্রস্থ বরাবর যদি আমি ছেদ করি সেটাকে প্রস্থচ্ছেদ বলে। এখন এই তারটাকে ধরে যদি আমি তোমার দিকে মুখ করি, তোমার দিকে মুখ করি, কি দেখতে পাবো? এটাই তো দেখতে পাবো, তাই না? এই যে ধরো তারটা তোমার দিকে মুখ করা, এটা যদি তার হয় তোমার দিকে মুখ করা, তাহলে কিন্তু তুমি তারের ভেতরটা দেখতে পাবা। আর আমি এতক্ষণ এইভাবে কথা বলেছি, আমি প্রস্থচ্ছেদ করেছি এইভাবে, তাহলে এখান থেকে আমি কেটে ফেলেছি, তাহলে কিন্তু আমি এটা দেখতে পাবো, ঠিক আছে। এবং আমরা দেখতে পাবো এটার ভেতরে আমার হচ্ছে অনেক ফেরাস আছে, এফি এফি এফি, ঠিক আছে, ফেরাস। এবং বলা হচ্ছে যে আমার রোধটা হচ্ছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা জানি, আশা করি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় তোমরা জানো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কি হবে? কমবে, কারণ ব্যস্তানুপাতিক। একটু চিন্তা করো, যে আমি আরো বলি, এটা একটা তার যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, এটা একটা তার যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, বোঝাই তো যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানেও ফেরাস ছিল, এখানেও কিন্তু অনেক ফেরাস আছে, অনেক ফেরাস ফেরাস আছে। কিন্তু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে ফেরাস থাকার পর কিন্তু ইলেকট্রনের যাতায়াতের জন্য রাস্তা কম। ইলেকট্রন কিন্তু খুব বেশি পথ দিয়ে সে অতিক্রম করতে পারবে না, তার জায়গা কম এখানে। কিন্তু যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি থাকে, তখন যত ফেরাসে থাকুক না কেন, ইলেকট্রন চলাচলের জন্য কিন্তু আমার এনাফ রাস্তা থাকে, হ্যাঁ, অনেক বেশি রাস্তা থাকে। তাহলে তখন ইলেকট্রন ওই ফাঁকা দিয়ে তো তাড়াতাড়ি চলে যায়, অর্থাৎ যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধটা কম হয়, ইলেকট্রন বাধাগ্রস্ত হয় কম, ফেরাসের সাথে আমার ইলেকট্রনের সংঘর্ষটা কম হয়, কারণ আমার জায়গা আছে, অনেক জায়গা আছে ইলেকট্রন চলাচলের জন্য। এই কারণে বলা হয় যে আমার রোধটা প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল এভাবেও বলে, বা ব্যস্তানুপাতিক হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, ঠিক আছে। 3 নাম্বার যেটা, সেটাকে বলা হয় রোধ প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, তাপমাত্রা, তাপমাত্রার সমানুপাতিক। এটা তোমাদের এই বছরে যে বইটা, এটা আমার ভালো লাগে না, এই বইটাতে অনেক ইম্পর্টেন্ট কথা স্কিপ করে গেছে। এর মধ্যে একটা হচ্ছে এইটা, যে রোধ আমার তাপমাত্রা সমানুপাতিক, তাপমাত্রা যত বাড়াবো রোধ তত বাড়বে। কেন? একটু চিন্তা করো, আমি বললাম ধরো আমার একটা, এই যে এটা একটা আমার তার, তারের প্রস্থচ্ছেদ আমি দেখতে পাচ্ছি অনেক ফেরাস আছে, আর এটার ভেতর দিয়ে আমার ইলেকট্রন যাবে। যখন তাপমাত্রা ধরো রুম টেম্পারেচার, তখন ইলেকট্রন যাবে, একটা ফেস করলো রোধ, ঠিক আছে। এখন আমি যদি এই তারের তাপমাত্রা বাড়াই দিই, আমরা জানি তাপমাত্রা বাড়ালে পরমাণু, অনুপরমাণু গুলো কি হয়? কাঁপাকাঁপি শুরু করে দেয়। অনুপরমাণু গুলো কিন্তু একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন একে অপরের সাথে বাড়ি খাওয়া শুরু করে। অর্থাৎ এই ফেরাস একবার এখানে গিয়ে বাড়ি খাবে, এই ফেরাসের সাথে ওই ফেরাস বাড়ি খাবে। তখন আমার এতক্ষণ কিন্তু খুব স্থির ছিল, অনেক জায়গা ছিল ইলেকট্রন যাওয়ার, কিন্তু যখন তাপমাত্রা বাড়াই দিব তখনই কিন্তু ওরা একে অপরের সাথে বাড়ি খাওয়া শুরু করবে। অর্থাৎ এই ফেরাস একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, চারিদিকে ঘোরাঘুরি করবে, ঠিক আছে, সবাই গতিশীল হবে। তখন এই কারণে এর ভেতর দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় ইলেকট্রন হচ্ছে ওদের সাথে বাড়ি খাবে, কারণ ওরাও কিন্তু সবাই লাফালাফি ছোটাছুটি করছে, ঠিক আছে। তাহলে এর ভেতর দিয়ে আবার ইলেকট্রন যাওয়ার সময় কিন্তু সেও তাদের সাথে বাড়ি খাবে, আর এই কারণে তখন ইলেকট্রনটা বেশি বাধাগ্রস্ত হয়। নর্মাল টেম্পারেচারে যতটুকু বাধাগ্রস্ত হয়েছিল, তাপমাত্রা বাড়ালে তার চেয়ে বেশি বাধাগ্রস্ত হয়। এই কারণে আমরা বলি যে রোধ হচ্ছে টেম্পারেচারের সমানুপাতিক, অর প্রপোর্শনাল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার নির্ভরশীলতা। এখন দেখো, আমরা কিন্তু এই নির্ভরশীলতা বা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক এগুলা থেকেই সূত্র বানাই ফেলতে পারি। যে আমি যখন বলি রোধ প্রপোর্শনাল টু L এন্ড রোধ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/A, তখন এই দুইটাকে আমি আলাদা না রেখে একসাথে লিখে ফেলি, রোধ প্রপোর্শনাল টু L/A। কিচ্ছু করিনি, দেখো রোধ আমার দৈর্ঘ্যের সমানুপাতিক, এই যে লিখলাম, আর রোধ আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, এই যে লিখলাম, একসাথে জাস্ট এইটুকুই করলাম। এখন আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠাইতে চাইলে, সমানুপাতিকের জায়গায় সমান চিহ্ন দিতে চাইলে আমাদেরকে ওই পাশে একটা কি দিতে হবে? একটা কনস্ট্যান্ট দিতে হবে, সমানুপাতিক ধ্রুবক। এই ক্ষেত্রে সেই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলি রো, ঠিক আছে, রো L/A। এই রোটা কি? তাহলে রোটা হচ্ছে
আপেক্ষিক ধ্রুবক, সরি আপেক্ষিক রোধক। রোধটা হচ্ছে আপেক্ষিক রোধক, একটু লিখে দিন। আপেক্ষিক রোধক রো, ঠিক আছে, এটা হচ্ছে রো, আপেক্ষিক রোধক। এবং তোমাদের পরীক্ষাতে অনেক সময় আপেক্ষিক রোধক বের করারও অঙ্ক আসে, তখন তোমরা ইজিলি বের করবা আপেক্ষিক রোধক রো হচ্ছে, বের করো। আমার এল বাই এটা ওই পাশে যাবে এবং ওই পাশে কি উল্টায় যাবে, তাহলে কি হয়ে যাবে আর এ বাই এল, সিম্পল। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ সূত্র, এটা দিয়ে আমাদের অঙ্কটা আসে অনেক সময়। তাহলে আমরা কিন্তু রোধের এককটা জানি, রোধের একক কি ওহম, এটা আমরা আগের ক্লাসে পড়ে আসছি। আমি যদি আপেক্ষিক রোধকের এককটা বের করতে বলি, তখন আপেক্ষিক রোধকের এককটা কি হবে আমরা একটু দেখি। আপেক্ষিক রোধের একক, আমার রোধের একক হচ্ছে ওহম, লেখো ওহম। আমার এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি হয় আমরা একটু চিন্তা করলে আমরা দেখতে পাবো। আমরা জানি ক্ষেত্রফল বের করি কি দিয়ে, আমরা দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য x y প্রস্থ y গুণ করে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করি। তাহলে মিটার এবং মিটার গুণ করলে হয় মিটার স্কয়ার। তাহলে আপেক্ষিক সরি আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। আর দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক তো মিটার আমরা জানি। অর্থাৎ আমার আপেক্ষিক যে রোধক, আপেক্ষিক যে রোধ বা রোধক একই কথা, এটার এককটা হয় তাহলে ওহম মিটার। এই যে উপরে নিচে একটা কাটাকাটি চলে যায়, তাহলে ওহম মিটার। এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে। তাহলে আপেক্ষিক রোধক হচ্ছে আমার ওহম মিটার, তার একক। আপেক্ষিক রোধকটা তাহলে কি, আপেক্ষিক রোধক জিনিসটা কি দেখো। আমরা কিন্তু একটা রোধ করেছি, এটা রোধ আর ওটা আপেক্ষিক রোধ, দুইটাই কিন্তু রোধ। তাহলে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে আমার যে রোধটা ছিল নরমাল যে রোধ, সেটা কিন্তু আমার দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। আমি দৈর্ঘ্য বাড়ালে আমার রোধ একরকম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমালে আমার রোধ একরকম। কিন্তু আপেক্ষিক যে রোধটা, রোটা, সেটা কিন্তু আমার দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এগুলোর উপর নির্ভর করে না, নির্ভর করে শুধুমাত্র তাপমাত্রার উপর এবং হচ্ছে তার উপাদানের উপর, ঠিক আছে। অর্থাৎ আপেক্ষিক যে রোধটা, সেটা কিন্তু আমার এই দৈর্ঘ্য বাড়ালে সে বাড়বে না বা দৈর্ঘ্য কমালেও সে কমবে না। একটা তার, এটা যদি হয় লোহার তার এবং এটা যদি হয় লোহার তার, দুইটাই ধরো লোহার তার, তাহলে এটা এবং এটার রোধ কিন্তু এক না। কারণ আমরা জানি রোধ প্রপোর্শনাল টু এল, এটার রোধ বেশি। কিন্তু এই দুইটার আপেক্ষিক রোধ কিন্তু এক। যতক্ষণ পর্যন্ত দুইটা একই উপাদানের হবে, আপেক্ষিক রোধ ততক্ষণ পর্যন্ত একই থাকবে, বুঝা গেছে। তাহলে আপেক্ষিক রোধ কিন্তু আমার এগুলোর সাথে পরিবর্তন হয় না। একটা নির্দিষ্ট পদার্থের জন্য আপেক্ষিক রোধ সব সময় একই রকম। এখন ওই পদার্থ দিয়ে তুমি যত বড় তারি বানাও বা যত ছোট তারি বানাও, আমার আপেক্ষিক রোধটা একই থাকবে। আবার চিন্তা করো, একটা নির্দিষ্ট পদার্থের আপেক্ষিক রোধ যা, আরেকটা পদার্থের আপেক্ষিক রোধ কিন্তু তা হবে না। তোমাদের বইয়ে দেখবে একটা ছকে তামার আপেক্ষিক রোধ, লোহার আপেক্ষিক রোধ, এরকম অনেকগুলো আপেক্ষিক রোধ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সবার কিন্তু আবার এক না। আবার আপেক্ষিক রোধটা এদের উপর নির্ভর না করলেও আমার টেম্পারেচারের উপর কিন্তু নির্ভর করে। তাহলে লোহার আপেক্ষিক রোধ ধরো আমার 25 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচারে যা, 50 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তা থাকবে না লোহার টেম্পারেচার, ঠিক আছে। তাহলে তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিন্তু আবার আমার আপেক্ষিক রোধটা পরিবর্তন হয়, বুঝা গেছে। তাহলে আশা করি আপেক্ষিক রোধ এবং শুধু রোধের মধ্যেকার পার্থক্যটা বুঝতে পারছো তোমরা। আচ্ছা, আমরা কিন্তু জানি যে আমার জি বা পরিবাহিতা, গত ক্লাসে করে আসছি, পরিবাহিতা হচ্ছে আমার রোধের উল্টাটা। তাহলে পরিবাহিতার একক, পরিবাহিতার সূত্রটা কি 1/r, এটা কিন্তু আমরা জেনে আসছি। এবং পরিবাহিতার এককটা কি ওহম, এটা বা OHMMHO, এটা লিখে আসছিলাম আমরা গত ক্লাসে, ঠিক আছে। তাহলে পরিবাহিতা অর্থাৎ আমি যখন রোধ ব্যবহার করে একটা রাশি বের করবো সেটা হবে পরিবাহিতা। আমি যখন আমার আপেক্ষিক রোধ ব্যবহার করে একটা একক বের করবো, একটা রাশি বের করবো 1/, ধরো আপেক্ষিক রোধ, দুইটাই তো রোধ, এটাও রোধ এটাও রোধ দিত। তাহলে আমি এখানে যখন আপেক্ষিক রোধ নিব, তখন যেটা বেরোবে সেটাকে আর পরিবাহিতা বলবো না, সেটা বলবো পরিবাহকত্ব, যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা হচ্ছে পরিবাহকত্ব।
পরিবাহকত্ব, যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এবং ওই পরিবাহকত্ব একই রকম, আমার পরিবাহিতা কিন্তু নির্ভর করতো দৈর্ঘ্যের উপর, প্রস্থের উপর, এই বিষয়গুলোর উপর, ঠিক আছে। কিন্তু আমার পরিবাহকত্ব এটা কিন্তু আমার দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভর করবে না, শুধুমাত্র তাপমাত্রা এবং উপাদানের উপর নির্ভর করবে। দেখো পরিবাহকত্ব বের করেছি আমি আপেক্ষিক রোধ দিয়ে, তাহলে আপেক্ষিক রোধ নিজেই আমার দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভর করে না, তাহলে এই পরিবাহকত্ব কিভাবে নির্ভর করবে, ঠিক আছে। তাহলে পরিবাহকত্ব এবং পরিবাহিতা কিন্তু আলাদা বিষয়, এটা তোমরা একটু ভালো করে বুঝতে হবে তোমাদের, তাহলেই হবে। আচ্ছা, এখন যদি আমরা ছোট্ট একটা ম্যাথ করে ফেলি, ম্যাথ করলে তোমাদের যা পড়িয়েছে বিষয়গুলো ক্লিয়ার হবে। ধরো একটা ম্যাথ দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে আমার ম্যাথটা। হাতে লেখার জন্য আমি দুঃখিত, আমার হাতে লেখা তেমন ভালো না, আসলে বুঝতে পারলে হাতে লেখা তেমন বিষয় না। তাহলে তোমাদের অনুরোধ করবো তোমরা নিজেরা একটু ট্রাই করো, ভিডিও পজ করো, নিজেরা ট্রাই করো, যদি পারো মাশাআল্লাহ খুবই ভালো, না পারলে আমারটা দেখো, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আসো আমরা এটা হচ্ছে সলভ করি। প্রশ্নটা পড়লে দেখা যাবে নাইক্রোম তারের আপেক্ষিক রোধ হচ্ছে 100 × 10⁻8 ওহম মিটার। আপেক্ষিক রোধ দেওয়া আছে। সব সময় তোমরা একটা কাজ করবে, অঙ্ক যখন দিবে, অঙ্কে আমার যে যে রাশিগুলো দেওয়া আছে সেগুলো তাড়াতাড়ি খাতায় তুলে নিবে, দেখবে তোমার অঙ্কটাতে কত মানে অঙ্কটা সহজ হয়ে যাবে তখন। তাহলে আসো আমরা একটা একটা করে লিখি। আপেক্ষিক রোধ, আমরা জানি আপেক্ষিক রোধ হচ্ছে সিগমা, রো। আপেক্ষিক রোধ হচ্ছে রো, রো সমান হচ্ছে 100 × 10⁻8 ওহম মিটার, এটা দেয়া আছে। ওই তারের দৈর্ঘ্য 15 মিটার, অর্থাৎ L 15 মিটার দেয়া আছে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 × 10⁻7 মিটার স্কয়ার, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A 2 × 10⁻7 মিটার স্কয়ার হলে আমার রোধ কত, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানতাম যে রোধ R = rho L/A। দেখো রোধ বের করার জন্য আমার রো দরকার, যেটা আমার আছে দেয়া, L দরকার, এটাও দেওয়া আছে, A দরকার, এটাও দেওয়া আছে। সুন্দর মতো সবকিছু বসায় ফেলো। দেখো ক্যালকুলেটর চাপলে তোমাদের রোধটা চলে আসবে, তাহলে তোমরা ক্যালকুলেটর বসালে দেখবে রোধ হচ্ছে 75 রোধের একক কি, ওহম, ঠিক আছে, 75 ওহম। তাহলে এরকম ছোট্ট একটা অঙ্ক আসতে পারে, কিন্তু সবসময় এত সহজ আসবে না যে সূত্রে মানগুলা বসালেই তোমার অঙ্কটা উত্তর চলে আসবে, এইভাবে এত সহজ অঙ্ক সবসময় দিবে না, ঠিক আছে। যেমন এর পরের অঙ্কটাতে আমি বুঝাবো যে কঠিন হলে কি হতে পারে। আচ্ছা, নেক্সট তাহলে আমি কঠিন যে অঙ্কের কথা বললাম, ধরে নাও এটা একটা কঠিন অঙ্ক। কেন পড়লে বুঝবো। একটি তামার তারের ব্যাসার্ধ 0.1 নট মিটার, মিলিমিটার। দেখো আমার ব্যাসার্ধ দেওয়া আছে কোন কাজে, আমি তো ব্যাসার্ধ ওই সূত্রে কোথাও ব্যাসার্ধ বসাইনি, এটা একটা জটিলতা। এবং মিটারে নাই, মিলিমিটার, এটা একটা জটিলতা। রোধ হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আপেক্ষিক রোধ হচ্ছে 1.7 × 10⁻8 ওহম মিটার হলে দৈর্ঘ্য কত। দেখো আমার ওহম, মিটার বা ওহম এগুলো সব কিন্তু এসআই একক, সুতরাং তোমাকে রোধ বা রোধ দিয়ে তুমি যা বের করবা সেগুলোও কিন্তু এসআই এককে আনতে হবে। মোট কথা হচ্ছে সবকিছুকে আমার এসআই এককে রাখতে হবে। তাহলে আমি যা যা দেয়া আছে তা একবার তুলে নিই। দেয়া আছে রোধ R = 1 ওহম, তারপর হচ্ছে আমার আপেক্ষিক রোধ মানে হচ্ছে রো 1.7 × 10⁻8 ওহম মিটার, এটা দেয়া আছে। তারপর হচ্ছে আমার আর কিছু দেয়া নেই, তামার তারের যে ব্যাসার্ধ স্মল r এটা দেয়া আছে 0.1 মিটার, ব্যাসার্ধটা দেয়া আছে। তাহলে এবং আমার দৈর্ঘ্য L চাওয়া হয়েছে। আমার দেখো আমার কিন্তু এটা নাই, আমরা জানি আমার রোধ বের করার জন্য যে সূত্র, ওই সূত্র দিয়ে তো আমি L বের করব, ঠিক আছে। আমরা জানি যে রোধ R = rho L/A। আবার এখান থেকে আমি শুধু L বের করতে চাই, অর্থাৎ L সমান, দেখো L বের করতে যাচ্ছি, তাহলে এটা উপরে যাবে, রোটা নিচে আসবে, RA/rho, তাই তো। দেখো এটা উপরে যাচ্ছে ওই পাশে গিয়ে,
আর রোটা এদিকে গুণাকার আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এই সূত্র ব্যবহার করে আমি এল বের করবো, কিন্তু এই সূত্রে কি আছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা ছাড়া তো হবে না। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আবার কিভাবে বের করে? যে আমরা জানি প্রস্থচ্ছেদ, আমার যে তামার তারটা সেটা কিন্তু গোল, তাই না? তামার যে কোনো তারই তো গোলই হবে। তাহলে গোল এবং এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে। আমার ব্যাসার্ধটা দেয়া আছে, ব্যাসার্ধ আর দেয়া আছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, a সমান হচ্ছে পাই আর স্কয়ার। এটা আমরা পড়ে আসছি ছোট ক্লাসে। তাহলে আমি আশা করি বুঝতে পারছো যে এখানে পাই এবং আর এর মান বসাই দিলেই হবে। আরো একটা জটিলতা, এটা মিলিমিটারে আছে, আমাকে মিটারে আনতে হবে। মিটারে কিভাবে আনবো একটু কষ্ট করে আমরা এনে নিই। আমরা কিন্তু জানি 1 মিটার সমান কত বলতো? তোমরা বললে তো আমি শুনতে পাবো না। আচ্ছা, 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে এটা ঘুরাইয়ে লিখি আমরা যে 1000 মিলিমিটার সমান হচ্ছে 1 মিটার। অতএব 1 মিলিমিটার সমান হচ্ছে 1/1000 মিটার। অতএব আমার যেটা সেটা বের করতে হবে। 0.1 মিলিমিটার সমান হচ্ছে 0.1/1000। ঠিক আছে? তোমরা ক্যালকুলেটর একটু বের করো, এই মানটা কত আসে? এই মানটা আসে হচ্ছে 10 পাওয়ার টু দা বা 10 ইনভার্স 4 মিটার। ঠিক আছে? তাহলে 0.1 মিলিমিটার কিন্তু 10 ইনভার্স 4 মিটার। তাহলে এটা হচ্ছে আমরা আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার সূত্রে বসাই দিই। তাহলে আমরা জানি পায়ের মান জানি 3.1416, আর আর এর মান মাত্র বের করলাম 10 ইনভার্স 4 পাই স্কয়ার, অর্থাৎ এটা স্কয়ার। ঠিক আছে? তাহলে তোমরা একটু কষ্ট করে বের করো, বের করলে আসে কত? আমার এখানে এটা আসে হচ্ছে 2 × 10 ইনভার্স 13 মিটার স্কয়ার। এই যে দেখো, এটা আমার মিটার, এটার উপর স্কয়ার, তার মানে মিটার স্কয়ার। ঠিক আছে? তাহলে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেরিয়ে গেল মিটার স্কয়ার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কয়ার। এটা একটু মুছে দিই। দেখো তো আমার এল বের করার জন্য যা যা দরকার সবকিছু আমার কাছে আছে কিনা? এখন কিন্তু আছে। ঠিক আছে? তাহলে এটা একটু তোমরা একটু বসাই দিবে যে রোধের মান দেয়া আছে 1 গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই মাত্র বের করলাম 2 × 10 ইনভার্স 13, আর রো বা হচ্ছে আপেক্ষিক রোধ এটার মানও দেওয়া আছে 1.7 × 10 ইনভার্স 8 ওহম মিটার। ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসালে দেখো কি আসে। বুঝা গেছে? তাহলে তোমরা ক্যালকুলেটরে বসালে যা আসবে সেটাই অ্যানসার। এত বড় অঙ্ক আমি এখন মাথা করতে পারবো না। তোমরা ক্যালকুলেটরে বসাও, যেটা আসবে সেটাই আমার উত্তর। আমি কেন বললাম এই অঙ্কটা জটিল? বুঝতেই পেরেছো। আমার প্রথম কথা ছিল যে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সরাসরি দেওয়া নেই, শুধুমাত্র রোধ ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ দিয়ে আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবো। আরো একটা জটিলতা, ব্যাসার্ধের এককটা মিটারে দেওয়া নেই, মিলিমিটারে দেওয়া ছিল। তাহলে এই দুইটা জটিলতা অতিক্রম করতে পারলে কিন্তু অঙ্কটা আবার সহজ। মানের মধ্যে শুধুমাত্র তোমার নিউমেরিক্যাল ভ্যালুটা বসাই দিবে, ক্যালকুলেটর উঠাবে, ক্লিক করবে, অ্যানসার চলে আসবে। ঠিক আছে? আশা করি এটার উত্তরটা তোমরা বের করে নিবে। আমার এখন নাই এটার সাথে। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের রোধের অঙ্ক, এবং রোধের অঙ্ক আমরা সামনে আরো দুই একটা করব, ইম্পর্টেন্ট করব। রোধের একটা বিষয় বলতে ভুলে গেছি, রোধ কিন্তু দুই প্রকার। একটাকে বলা হয় স্থির মানের রোধ, যেটা বোঝাই যাচ্ছে যেটার মানটা সবসময় একই থাকবে, মানটা স্থির থাকবে। ঠিক আছে? মানে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স। রোধের ইংরেজি কিন্তু রেজিস্ট্যান্স। তাহলে এক প্রকার হচ্ছে স্থির মানের রোধ, আরেকটা হচ্ছে পরিবর্তী রোধ, অর্থাৎ সময়ের সাথে সাথে বা আমি চাইলে যে রোধের মানটাকে কমাতে বা বাড়াতে বা পরিবর্তন করতে পারি। ঠিক আছে? তাহলে নৈবেদিকে বা তোমাদের কতে ক্ষতে আসতে পারে, ইম্পর্টেন্ট এটাও। এখন আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে তুল্য রোধ। ঠিক আছে? আমরা আস্তে আস্তে পড়বো। প্রথমেই জানতে হবে তুল্য রোধ জিনিসটা কি। দেখো, আমার কাছে একটা বর্তনী আছে, বর্তনীতে আমার বেশ কয়েকটা রোধ আছে, আর বর্তনীতে যখন একাধিক রোধ আমি একসাথে যুক্ত করে রাখি তখন এটাকে বলা হয় রোধের সন্নিবেশ। ঠিক আছে?
রোধের সন্নিবেশ এবং আমার একটা ব্যাটারি আছে যার বিভব হচ্ছে ভি। আমার বর্তনীর যে বিভব সেটা হচ্ছে ভি এবং এই বর্তনীর মধ্য দিয়ে যদি আমার আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে, তাহলে তুল্য রোধটা কি হবে এটা আগে বুঝে নিই। তুল্য রোধটা হচ্ছে যে এই সবগুলা রোধের পরিবর্তে সবগুলা রোধকে সরাই দিয়ে যদি তুমি একটা রোধ বসাও এবং এই একটা রোধ বসানোর পরও যদি আমার তড়িৎ প্রবাহ এবং বিভবের বা বিভব পার্থক্যের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ এগুলাকে সরিয়ে দিয়ে একটা রোধ বসালাম, আমার বিভব এবং তড়িৎ প্রবাহ এগুলো আগের মতোই রইলো, কোনো পরিবর্তন হলো না, তাহলে সেই একটা রোধকে আমি তুল্য রোধ বলবো। ঠিক আছে, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বর্তনীতে রোধের সন্নিবেশের পরিবর্তে যে একটা রোধ বসালে বর্তনীর তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না, সেই রোধকে আমি তুল্য রোধ বলবো। ঠিক আছে, তাহলে এদের সাথে মানে এদের পরিবর্তে একে বসালে যদি আমার ভি এবং আই এর কোনো পরিবর্তন না হয়, আগের মতোই থাকে তারা, তাহলে এই একটা রোধকে আমি তুল্য রোধ বলবো। ঠিক আছে, তাহলে আশা করি তুল্য রোধের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, কতে আসে অনেক বেশি। তাহলে আমরা কিন্তু বলেছি যে অনেকগুলা রোধ যখন একসাথে থাকে এটাকে আমরা রোধের সমবায় বলি। এই রোধের সমবায় আবার দুই প্রকার, একটাকে বলা হয় হচ্ছে শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়। আমরা এখন শ্রেণী সমবায়টা পড়বো। শ্রেণী সমবায় থেকে আবার কিভাবে তুল্য রোধ বের করে, সমান্তরাল সমবায় থেকে কিভাবে তুল্য রোধ বের করে, ওগুলো আমরা দেখবো এখন। ঠিক আছে, তাহলে আমরা বলেছি প্রথমটা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়টা কি? ধরো আমার কাছে তিনটা রোধ আছে, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। ঠিক আছে, তিনটা রোধ, এবং তিনটা রোধকে আমি কিভাবে যুক্ত করব ওইটাই আমার ওইটার উপর ডিপেন্ড করে আমার সমবায়টা হয়। ধরো আমি এইভাবে আমি যুক্ত করলাম, যে এখানে যুক্ত করলাম আর এখানে যুক্ত করলাম, অর্থাৎ প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের শুরুর প্রান্ত, আবার দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে প্রথম রোধের শুরু প্রান্ত, এইভাবে যুক্ত করলাম এবং এটা দিয়ে আমি একটা বর্তনী বানালাম। ঠিক আছে, বর্তনী বানালাম, তাহলে এই রোধের সমবায়টাকে আমি কি বলবো? শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোন একটা বর্তনীতে যদি বেশ কয়েকটা রোধ এমন ভাবে যুক্ত থাকে যে প্রথম রোধের শেষ প্রান্ত দ্বিতীয় রোধের শুরুর প্রান্তের সাথে, আবার দ্বিতীয় রোধের শেষ প্রান্ত প্রথম রোধের শুরুর প্রান্তের সাথে যুক্ত থাকে, তাহলে সেই রোধের সমবায়কে আমি শ্রেণী সমবায় বলবো। তাহলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে যে আমার প্রথম রোধের শেষ প্রান্ত দ্বিতীয় রোধের শুরুর প্রান্ত একই বিন্দুতে যুক্ত হবে, আবার দ্বিতীয় রোধের শেষ প্রান্ত তৃতীয় রোধের শুরুর প্রান্তের সাথে যুক্ত থাকবে, এইভাবে। অর্থাৎ সহজ কথায় মানে হচ্ছে একটা রোধের পর আরেকটা রোধ, আরেকটা রোধ, এইভাবে রোধগুলো আমার যুক্ত। আমি এখানে তিনটা দেখিয়েছি, তুমি চাইলে 5টা 10টা 100টা যুক্ত করতে পারো, এটা ব্যাপার না। তাহলে এইভাবে যুক্ত থাকলে আমি এটাকে বলবো শ্রেণী সমবায়। এবং শ্রেণী সমবায়ের দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু ওরা একই সাথে যুক্ত, একই তারে, এই কারণে আমার এটা যদি হয় ভি এবং এটার ভিতর দিয়ে যদি আমার আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে প্রত্যেকটা রোধের ভেতর দিয়ে কিন্তু আমার একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। প্রত্যেকটা রোধের ভেতর দিয়ে আমার সেম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। ঠিক আছে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ কিন্তু এক, ভিন্ন কি? ভিন্ন হচ্ছে বিভব পার্থক্য। চিন্তা করো, এই রোধের জন্য এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্য যা, ওই রোধের জন্য কিন্তু তা না। এই রোধের জন্য ধরো এই প্রান্তে আমি বিভব দিলাম হচ্ছে ভি এ, এই প্রান্তের বিভব হচ্ছে ভি বি, এই প্রান্তের বিভব হচ্ছে ভি সি, আর এই প্রান্তের বিভব হচ্ছে ভি ডি। তাহলে অবশ্যই কিন্তু এই রোধের দুই প্রান্তের বিভব যে পার্থক্যটা এবং এই রোধের দুই প্রান্তের বিভবের পার্থক্য কিন্তু এক হবে না। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়, তাহলে আমি বুঝলাম যে প্রত্যেকটা রোধের মধ্যেকার তড়িৎ প্রবাহটা কিন্তু সেম, তড়িৎ প্রবাহটা সেম, কিন্তু বিভব পার্থক্য কিন্তু প্রত্যেকের জন্য আলাদা। ঠিক আছে, সমান্তরালের ক্ষেত্রে কিন্তু আবার উল্টা, এরপরে যেটা বলবো ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে প্রত্যেকটার মধ্যেকার হচ্ছে বিভব পার্থক্যটা একই রকম, সবার প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সেম, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যেকার তড়িৎ প্রবাহ আই এর মানটা ভিন্ন। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু বুঝে নাও। ঠিক আছে, যে প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ সেম, কিন্তু বিভব পার্থক্য প্রত্যেকের জন্য আলাদা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। বুঝা গেছে? এখন
এগুলা ব্যবহার করে শ্রেণী সমবায় থেকে আমি তুল্য রোধ বের করব, যে এই তিনটা রোধের পরিবর্তে আমি কোন মানের একটা রোধ বসালে আমার বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না, এই তিনটার বদলে আমি কোনটা বসালে। ঠিক আছে, তাহলে ধরো এই তিনটার বদলে আমি এরকম একটা রোধ বসালাম, এরকম একটা রোধ বসালাম যেটার নাম দিয়ে রাখলাম হচ্ছে আমি আর এস। শ্রেণী সমবায়কে কিন্তু ইংরেজিতে সিরিজ কম্বিনেশন বলে, তাহলে এই কারণে আমি আর এস লিখেছি। আমি ধরে নিলাম আমার এই রোধের নাম হচ্ছে R1, এই রোধের নাম হচ্ছে R2, এটার নাম হচ্ছে R3। তাহলে এটা থেকে আমি এখন আর এস এর মানটা বের করব। দেখো যে আমি বলেছিলাম কিন্তু যে এই রোধের জন্য বিভব পার্থক্য কিন্তু কি হবে, VA VB, এটা হচ্ছে দুই প্রান্তের বিভব, তাহলে বিভব পার্থক্য হবে VA মাইনাস VB। আমি কেন VB মাইনাস VA রাখলাম না, কারণ আমি জানি যে বিদ্যুৎ হচ্ছে বিভব বেশি বিভব থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। দেখো বিদ্যুৎ কিন্তু এইভাবে যাচ্ছে, তাহলে VA টা বড় অবভিয়াসলি, তাহলে এটা কিন্তু আমি লেখা যায় যে VA মাইনাস VB, এটা হচ্ছে বিভব পার্থক্য। আমরা জানি বিভব পার্থক্য V ইকুয়ালস টু IR, এটা আমরা জানি। এই ক্ষেত্রে I আর রোধ এটা হচ্ছে R1। কিচ্ছু করিনি, আমি কিন্তু ওহমের সূত্রটা প্রয়োগ করলাম শুধু, যে বিভব পার্থক্য V ইকুয়ালস টু IR। এই রোধের ক্ষেত্রে বিভব পার্থক্য মানে হচ্ছে VA মাইনাস VB, তাহলে এটা সমান IR। এই দ্বিতীয় রোধের ক্ষেত্রে বিভব পার্থক্য কি হবে, তাহলে VB মাইনাস VC, এটা হচ্ছে IR2, তাই না? এই তৃতীয় রোধের ক্ষেত্রে আবার VC মাইনাস VD, এটা হবে IR3। বুঝতে পারছো কিনা? প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য কিন্তু আলাদা। দেখি তো তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আসলে। হ্যাঁ পাচ্ছ, আমার কালি কি শেষ হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, যাই হোক ঠিক আছে। তাহলে প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য কিন্তু আলাদা, প্রত্যেকটা রোধের মধ্যেকার তড়িৎ প্রবাহ কিন্তু সেম। বুঝতে পারছো? এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে এখন যদি আমি এই সবগুলাকে যোগ করি, তোমরা একটু খাতায় লেখো, যোগ করো, দেখো তো এটা আসে কিনা, যে VA মাইনাস VB যোগ VB মাইনাস VC যোগ VC মাইনাস VD, এই প্রান্তের সবগুলাকে যোগ করলাম, যোগ করে সমান IR1 যোগ IR2 যোগ IR3। কিচ্ছু করিনি, শুধু যোগ করেছি। আর ওই পাশে কিন্তু একই রকম আছে, IR1 যোগ IR2 যোগ IR3। এটা করলে তোমরা একটু দেখতে পারো যে এখানকার এই বিটা কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানকার এই ভিসিটা কাটাকাটি হয়ে যাচ্ছে। হয়ে গেলে এখন কিন্তু আমার কাছে থাকছে কি, থাকছে হচ্ছে VA মাইনাস VD সমান, এখান থেকে আবার তুমি আইটা একটু কমন নাও, আইটা কমন নিলে হয়ে যায় R1 যোগ R2 যোগ R3। তাহলে দেখো VA মাইনাস VD সমান হচ্ছে R1 R2 R3 যোগফল, অর্থাৎ VA এবং VD এই দুই প্রান্তের মধ্যেকার বিভব পার্থক্যটা হচ্ছে এটা। তাহলে চিন্তা করো, এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা কি ভি না? অবভিয়াসলি ভি, কারণ দেখো এর মধ্যে কিন্তু আমার আর কোনো নাই, রোধ নাই, আর কোনো ডিভাইস কানেক্টেড নাই, অর্থাৎ এই প্রান্তের বিভব যা, এই প্রান্তের বিভব কিন্তু তা। তাহলে এই দুই প্রান্তের বিভব যদি হয় VA এবং VD, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা কি ভি না? আমি তো বলেই দিয়েছিলাম আমার এই ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে এই ব্যাটারির বিভব পার্থক্য মানে তো হচ্ছে এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্যই। তাহলে VA মাইনাস VD, এটা কিন্তু আসলে ভি বেরিয়েছে আমার, ভি, এই ব্যাটারির যে ভি ওইটা বেরিয়েছে। তাহলে ভি সমান R1 যোগ R2 যোগ R3। ঠিক আছে, এটা আসছে কিভাবে বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখন আমি কি করব, এটা একটা ভি বের করলাম। এবার একটু দেখো, আমি যে বলেছিলাম এই প্রান্তটা VD, যে এই তিনটা রোধের বদলে আমি একটা রোধ বসাতে চাচ্ছি। একটা রোধ বসালে যাতে আমার এই ভিটা এবং এই আইটার কোনো পরিবর্তন না হয়, এখানেও যা ছিল VI, ওই এদের পরিবর্তে আর বসালে, আর এস বসালেও যাতে আমার সেমই থাকে। তাহলে দেখো সেম থাকলো, ধরো সেম থাকলে কিন্তু এখান থেকে আমি সূত্রটা কি জানি, V ইকুয়ালস টু I আর এস, এটা জানি কিনা আমরা ওহমের সূত্র অনুসারে, V ইকুয়ালস টু I আর এস। এখন একটু খেয়াল করো, এই সূত্রে আমি পেয়েছি V সমান I R1 প্লাস R2 প্লাস R3, আবার ওই বর্তনী থেকে আমি পেয়েছি V ইকুয়ালস টু I আর এস। দেখো তো লেফট হ্যান্ড সাইডটা আমার দুই পাশে কি সেম না?
অবভিয়াসলি সেম, এখানেও আমার ভি, একই বর্তনীর ভি, এখানেও কিন্তু আমার ভি, ওই একই বর্তনীর ভি। তাহলে এই ভি বদলে আমরা এই দুই পাশকে সমান লিখতে পারি। আমার লেফট হ্যান্ড সাইড যদি সমান হয়, আমি রাইট হ্যান্ড সাইডটাকে সমান লিখতে পারি। আশা করি এগুলো তোমরা প্র্যাকটিস করো, তোমরা জানো। তাহলে দেখো এই প্রান্তের বিভব কিন্তু ভি, ঠিক আছে? তাহলে আমি লেফট হ্যান্ড সাইড সমান, এই কারণে রাইট হ্যান্ড সাইড সমান করছি। আই আর এস সমান আই আর, আমার খালি চলে যাচ্ছে, আই আর এস সমান হচ্ছে আই আর1 যোগ আর2 যোগ আর3। দেখো তো এটা লেখা যায় কিনা? অবভিয়াসলি লেখা যায়, কারণ ভি এবং ভি এই দুই প্রান্তে ভি আছে। অর্থাৎ মানে হচ্ছে এই ভি এর মানটা যা, এই ভি তে এই ভি এর জায়গায় আমি তা বসাই দিলাম শুধু। তাহলে আমার এটা চলে আসলো। দেখো তো দুই পাশ থেকে যদি আমি আই কেটে দেই, তাহলে কি চলে আসে আমার? আর এস সমান হচ্ছে আর1 প্লাস আর2 প্লাস আর3। এবং আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে এই রোধগুলার পরিবর্তে, এই তিনটা রোধের পরিবর্তে আমি একটা রোধ বসাবো এবং এটার নাম দিয়েছিলাম আরএস। তাহলে এই আরএস টাই তো আমার তুল্য রোধ, তাই না? আমি বলেছিলাম না যে সবগুলা রোধের বদলে যে একটা রোধ বসালে আমার ভি এবং আই এর মানের কোনো পরিবর্তন হবে না, সে একটা রোধকে তো আমি তুল্য রোধ বলবো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে আরএস, এবং আরএস ই কিন্তু আমি বের করেছি, আর যেটা বেরিয়েছে এই তিনটা রোধের যোগফল। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা শ্রেণী সমবায় থেকে তুল্যরোধ, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বের করার সিস্টেমটা জানো। সহজ, একদম সহজ। সবগুলা রোধের যোগফল যোগ করলে কিন্তু আমার তুল্যরোধটা চলে আসবে। ঠিক আছে? তাহলে এটা ইম্পর্টেন্ট। এবং একটু মুছে দেই, আরো একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমার এই আরেক তুল্যরোধ যেটা আর এস এর মান, এই আর এস এর মান সব সময় হচ্ছে R1 বা R3। বুঝতে পারছো? আমি বলছি যে আমার তুল্য রোধটা যেটা, এই রোধটা আমার এই প্রত্যেকটা রোধের যে কোনো রোধের চেয়ে বড়। আমরা যদি একটু তোমাদের উদাহরণ দিয়ে বলি, ধরো আমার R1 এর মান হচ্ছে 1, R2 এর মান হচ্ছে 2, R3 এর মান ধরো আমি একটা ভগ্নাংশ নিই 0.5। ঠিক আছে? আমি প্রত্যেকের মান নিলাম। তাহলে আমার আরএস এর মানটা কি বের হচ্ছে? 1 প্লাস 2 প্লাস 0.5। তাহলে এই তিনটা যোগ করলে কত আসে? 3.5। দেখো তো 3.5 টা আমার প্রত্যেকটা রোধের যে কোনো রোধের চেয়ে বড় কিন্তু। ঠিক আছে? আমার তুল্য রোধটা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যে কোনো রোধের চেয়ে বড়। এটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা দিয়ে নৈবিতিক আসতে পারে। তাহলে আবার আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এখানে আমি তিনটা রোধ যোগ করে দেখিয়েছি। তোমরা কিন্তু আসলে চাইলেই এখানে আমার R4 R5 ডট ডট যত রোধ সবাইকে যদি তুমি একসাথে যুক্ত করো, একটা শুরুর প্রান্ত একটা শেষ প্রান্ত এইভাবে, তাহলে তুমি যদি RN অর্থাৎ মানে অনেক বেশি সংখ্যক রোধ তুমি যুক্ত করা, ধরো 5000 রোধ যুক্ত করা, নো প্রবলেম। সবাইকে যোগ করে দাও, সিম্পলি অ্যালজেব্রিক ওয়েতে যোগ করে দাও, তাহলে যেটা পাবা সেটাই হবে তোমার তুল্য রোধ। অর্থাৎ ওই 5000 রোধকে সরাই দিয়ে তুমি যদি একটা রোধ বসাও এই আরএস, তাহলে তুমি একই পরিমাণ তড়িৎ প্রবাহ পাবা তুমি ওই বর্তনী থেকে। ঠিক আছে? এটা হচ্ছে আমার তুল্য রোধের ডিসকাশন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আর পরেরটা হচ্ছে সমান্তরাল সমবায়। স্টুডেন্টস, আশা করছি শ্রেণী সমবায় যেটা পড়ালাম, শ্রেণী সমবায় তুল্য রোধ বের করার যে নিয়মটা পড়ালাম, এটা তোমরা বুঝতে পেরেছো। বারবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে। এবং আজকের জন্য এইটুকুই, আমার কালই শেষ হয়ে গেছে, তোমরা যা বুঝতে পারছো। তাহলে অনুরোধ করব যে তোমরা হচ্ছে এই ক্লাসটা ভালো করে পড়বে, কারণ এটা ভালো করে না পড়লে এরপরের যেটা সেটা হচ্ছে পার্ট 3 তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। এবং পার্ট 3 তে আমরা সমান্তরাল সমবায় নিয়ে পড়াশোনা শুরু করব। এবং তোমরা ভিডিওটি দেখেছো তার জন্য ধন্যবাদ। যদিও আমি হচ্ছে পরের ভিডিওটা আজকে এখানে স্টপ করতে হবে, এবং পরে আবার সমান্তরাল সমবায় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, কিন্তু তোমাদের অনুরোধ করলাম তোমরা এই দুইটা ভিডিও, এই ভিডিওটা এবং এরপরে যে ভিডিওটা ছাড়বে, এই ভিডিও দুইটা একসাথে দেখবে। কারণ
যেহেতু সম্পর্কযুক্ত, তো একসাথে দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে।